আমি হাই লেভেল কমিটি এখন কি ফর্মে হবে এটা আমরা জানি, এখনো ফাইনালাইজ হয়নি। বাট আমরা সত্যিকার অর্থে আমরা তো ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী। আপনারা দেখেছেন, আমরা মনে করি যে গত 8ই অগাস্টের পরে বাংলাদেশে এইরকম প্রেস ফ্রিডমের এর চেয়ে সুবর্ণ সময় আমার মনে হয় আসে নাই। আমরা আশা করছি যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করবেন, যেই জার্নালিজম দেশকে এগিয়ে নেয় এবং যেই জার্নালিজম সত্যি আমাদেরকেও অ্যাকাউন্টেবল করে। স্যার তো বলেছেন যে আপনারা আমাদেরকেও ক্রিটিসাইজ করেন, কিন্তু এমন যদি হয় যে কেউ ফেক নিউজ ছড়াচ্ছেন, অলরেডি আপনারা জানেন যে আগে ওনারা কালবেলার যে রিপোর্টে এসছে যে 3 কোটি টাকার যে রিপোর্টটা, এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে এই রিপোর্টটা ঠিক ছিল না। এটা আমি বললাম তো, এটা একটা ডিক্লারেশনটা খালি বাকি। এটা কি আজকে হবে না কালকে হবে এটা আমি বলতে পারছি না, বাট এটা ফাইনালাইজ হয়ে গেছে। এটা জাস্ট ওয়েটিং ফর ডিক্লারেশন। এটা আপনারা ডিক্লারেশনটা হলেই জানতে পারবেন। সরি, এটা যেমন ধরেন আমাদের মালদ্বীপে যেমন আমাদের 80 জন ওইখানে দেওয়ার সেন্টেন্স হয়েছে, এটা চূড়ান্ত হয়েছে। আপনারা দেখবেন ক্যাবিনেটের ডিসিশনটা আপনাদের সামনে একটু পরেই দেওয়া হবে। এটা আমার মনে হয় যে লেবার মিনিস্ট্রিটাই বলবেন, ওনারাই এটা বলবেন। বাট এটা নিয়ে খুবই অনেক আলাপ আলোচনা হয়েছে। এটা নিয়ে সমস্ত অনেক ক্যাবিনেট মেম্বার এটা নিয়ে আলাপ করেছেন। দাঁড়ান, আর একটু বিষয় আছে উনি বলছেন, আর একটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিষয় আছে, সেই বিষয়ে আমাদের একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে পরিচয় দিয়ে প্রশ্ন করবেন, সেটা হলে আমাদের জন্য সুবিধা হয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়টা আমি আসলে সবাইকে জানাতে চাচ্ছি, হয়তো আপনারা এর মধ্যে জেনেছেন যে 6 জন রাষ্ট্রদূত, 2 জন হাই কমিশনার এবং 4 জন রাষ্ট্রদূতকে বাংলাদেশে রিকল করা হয়েছে। মূলত তাদের অবসর প্রক্রিয়াধীন। ওনারা সবাই ডিসেম্বর মাসে অবসরে যাবেন এবং ডিসেম্বর মাস থেকে ওনারা অ্যাকচুয়ালি পিএলআর-এ যাবেন। তো অবসরের প্রক্রিয়ার অংশ হিসেবে আসলে 2 জন রাষ্ট্রদূত, 2 জন হাই কমিশনার নয়াদিল্লিতে এবং ইউকেতে, এর বাইরে 4 জন রাষ্ট্রদূত ব্রাসেলস, পর্তুগাল এবং জাতিসংঘের স্থায়ী মিশন, এই 6 জনকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমি একটু দেখে বলছি কাইন্ডলি। লিসবন, স্যার। হ্যাঁ, আমি একটু আমাকে ছিল ব্রাসেলস, ইউএন পার্মানেন্ট মিশন, ক্যানবেরা। আপনার পরিচয়টা একটু কাইন্ডলি রাখতে। থ্যাংক ইউ। না, আমার তো মনে হয় যে আমরা যে কাজগুলো করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রেখে করা হচ্ছে। আপনি যেটা আশা করছেন বা যে ধরনের প্রোটেস্ট হচ্ছে বা আমরা তো মনে করি যে জনপ্রশাসনে যে কাজগুলো হচ্ছে যথেষ্ট ট্রান্সপারেন্সি, যথেষ্ট অ্যাকাউন্টেবিলিটি রেখেই কাজগুলো হচ্ছে। তো এইখানে আপনারা যে ধরনের অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকে যে রিপোর্টগুলো আসে যে অনেক বেশি অস্থির, আমরা তো সেভাবে অস্থিরতা দেখছি না।
আর আরেকটা বিষয়, আমরা কাউকে অনুশাসন করছি না। আমাদের কথা হচ্ছে যে আমরা এই রিপোর্টটার যে এসেন্স সেটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি। যিনি দায়ী, হ্যাঁ, সেটা তো আমাদের তরফ থেকে হতে পারে, সেটার সেই বিষয়ে আমরা কথা বলছি, ঠিক না? এই একটা জিনিস, আপনি একটা রিপোর্ট করলেন, এই রিপোর্টটা যদি ফেক হয় ধরেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো এক ধরনের মানে অ্যাকাউন্টেবিলিটির জায়গা তো সব জায়গায় আছে, ঠিক না? আপনার আমি একটা রিপোর্ট করলাম, যেমন বাইরে কি হয় যে একটা রিপোর্ট করলো একটা বিদেশে, আপনি একটা রিপোর্ট করলেন, রিপোর্টটা ফেক আসলো, তাহলে ওরা ওইখানে ওদের ইন হাউস একটা ইনভেস্টিগেশন হয়, এই রিপোর্টটা কেন ভুল হলো। হ্যাঁ, জি। আপনি একটা আইসোলেটেড একটা ইনসিডেন্ট এনে যদি বলেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, এটা তো কেমন না, বিষয়টা তো খুবই ইয়ে। আর এই বিষয়টাও তো এটা আমাদের দেখতে হবে, খতিয়ে দেখতে হবে আপনার কথাটা ঠিক কিনা। আবার একটু জোরে বলেন, আমি শুনি। আরো অনেকগুলো দল থাকবে, বিএনপি ছাড়া আরো বেশ কিছু দল থাকবে, আপনি দেখবেন 2:30 থেকে একটানা মিটিং চলবে। আমি বিএনপির নাম বললাম, আরো আপনারা জানবেন। না, একদিনে না, এটা হয়তো বা আরো আরেক সপ্তাহ চলবে, আর বা এই শনিবার হলো আর এক শনিবার হবে, এটা এখন আমি ফাইনালাইজ না। প্রথম দিকে যে পলিটিক্যাল পার্টিগুলো যোগ দিয়েছিল এর বাইরে কি আর কেউ আছে নাকি তারাই? এটা কোন কোশ্চেন হলো না। এটা যেটা হচ্ছে যে আমি জানি বিএনপি থাকবে প্রথম দিন, আরো কিছু লিডিং প্রধানতম পার্টিগুলো থাকবে। এই এনি আদার কোশ্চেন? আমি $110 বিলিয়ন 2027 সালে, এটা অ্যানুয়াল টার্গেট। আমি একটু প্রশাসন মন্ত্রণালয়ে যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে শুধু ডিসি নিয়োগ না, আমরা দেখছি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ হচ্ছে, একদিন দুদিনের মাথায় সেগুলো বাতিল হচ্ছে এবং বারবার বিভিন্ন আদেশ সংশোধন করতে হচ্ছে। ডিসি নিয়োগ নিয়ে আরেকটা ইনফরমেশন যে আমরা দেখলাম যে 24 ব্যাচে সুফিয়া আক্তার রুমি নিজ জেলা লক্ষ্মীপুর, তাকে ডিসিও করা হয়েছে লক্ষ্মীপুরে, পরে আবার সেটা পরের দিন বাতিল করা হয়েছে। এটা আমি 10 তারিখের কথা বলছি, 10 সেপ্টেম্বর। তো অনেক আদেশ বারবার করে বারবার সংশোধন হচ্ছে, এটা অন্য মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তো আমরা যে ঢালাও ভাবে বলছি তা না, যেগুলো ঘটছে এবং সংশোধন করা হচ্ছে সেইগুলো বারবার করা হচ্ছে। তো আপনারা সরকারের দিক থেকে কি মনে করছেন না যে এই মন্ত্রণালয়ে আসলে দক্ষতা দেখাতে পারছে না বা কোথাও সমস্যা হচ্ছে? কারণ অন্য মন্ত্রণালয়গুলোকে এত বেশি আদেশ নির্দেশ সংশোধন করতে হচ্ছে না। আপনারা কি মনে করছেন না যে এখানে আসলে কোনো সমস্যা থেকেও থাকতে পারে? না, আমার মনে হয় যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাজগুলো অনেক ধীর স্থির ভাবে করা হচ্ছে, কিন্তু তারপরে যেটা হয়, আপনি জানেন 15টা বছর ধরে একটা স্বৈরাচার ছিলেন, তাদের যারা অনেকে ধরেন এনাবলার ছিলেন, অবভিয়াসলি এই গভর্নমেন্ট চাবে না যে এনাবলাররা আবার
বিভিন্ন ইম্পর্টেন্ট পজিশনে থাকুক। হ্যাঁ, তো সেই জন্য এই কাজগুলোকে এটাকে সামনে রেখে আমরা বেছে বেছে দেখছি যে কাকে কোথায়, তার মধ্যেও দু একটা যে আমাদের মিস্টেক হয় না তা তো না। তো এইটাই কিন্তু কথা হচ্ছে যে আপনি পুরো প্রশাসনে কতজন অফিসিয়াল আছেন, কতজন ব্যুরোক্রেট আছেন, হাজার হাজার। তো এখানে একটা দুইটা আপনি যদি ট্রান্সফার দেখেন, একটা দুইটা প্রমোশন দেখেন, তাকে নিয়ে যদি আপনি প্রজেক্ট করেন যে না এখানে প্রশাসনে অস্থিরতা চলছে, সেটা না, এটা ঠিক যায় না আর কি। থ্যাংক ইউ। আমি শফিকুল ইসলাম, কাজ করছি বণিকবার্তায়, দৈনিক বণিকবার্তায়। ভিসি নিয়োগ নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আন্দোলনের যে একটা স্পিড ছিল, যে স্বৈরাচারের কথা বলি, তাদের দোষররা কেউ কোথাও থাকবে না, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি। তো সম্প্রতি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য নিয়োগ হয়েছে ডক্টর সুচিতা সরণি, তিনি যে দ্বাদশ সংসদ নির্বাচনে যে 350 জন বিশিষ্ট নাগরিক যে একটা বিবৃতি দিয়েছিল, সেরকম তার নাম ছিল। এরপরে নজরুল হাসান কলিমুল্লাহ যে দুর্নীতি নিয়ে যে শ্বেতপত্র বের হয়েছিল, সেখানে যে শিক্ষকদের নাম আছে সেখানেও তার নাম জড়িত ছিল, এবং তিনি 4টা নিয়োগ বোর্ডেরও সদস্য ছিলেন। এবং সম্প্রতি আবু সাইদকে নিয়ে একটা বিতর্কিত একটা ব্রিগেড গঠন করে সেখানেও তিনি সদস্য হিসেবে ছিলেন। 2024 সালে যে আওয়ামীপন্থী এশিয়াটিক সোসাইটির নির্বাচন হয়, সেখানেও তিনি নির্বাচিত সদস্য। এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে বেঁচে হিসেবে নিয়োগ পান? আপনারা এটা নিয়ে লেখেন, আমার মনে হয় যে এটা উপযুক্ত কর্তৃপক্ষ এটা তো গোপন কোনো কিছু না। সরি, এটা তো গোপন কোনো বিষয় না। এটা আপনারা লেখেন, আপনার কাছে হয়তো বা গোপন কিছু না, আপনারা লেখেন, অবশ্যই এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখবে। নিয়োগ হচ্ছে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড হিস্টরি চেক করা ছাড়াই। এটা তো আপনাকে বললাম যে আপনি একটা দুইটা আইসোলেটেড ইনসিডেন্টকে সামনে এনে আপনি জেনারেলাইজ করেন না, আপনারা লেখেন, এটা নিয়ে লিখলে আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টিপাত করবে। থ্যাংক ইউ।